রাস্তা দিয়ে ফারহান হেঁটে যাচ্ছে। যেই তাকে দেখছে ভয়ে দূরে সরে যাচ্ছে। কারণ একটাই, সে এই এলাকার ডন। ফারহান হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই কয়েকজন তার পথ আটকায় আর বলে, তোর ক্ষমতা আজ থেকে শেষ চান্দু। কে রে তুই? কাকে কি বলছিস জানিস? আমি কে সেটা জানলে তুই ঠিক থাকতে পারবি না। কে ভাই তুই বল দেখি। আমি আশিক, ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল কিলার এবং ডন। একটু ভয় পেয়ে গেল, কারণ আশিক ইন্ডিয়ার অনেক বড় একজন গুন্ডা, আর খারাপ কাজই হলো তার প্রধান কাজ। ভাই আপনি এখানে কেন? কই ভয় পেলাম? কই না তো। আচ্ছা ভাই আপনি এখানে কেন? আমাকে ধরা কোনো কাজ আছে বুঝি? কিন্তু ভাই আপনিও তো একই কাজ, মানে মেয়েদের ইপটিজ করেন। ওকে হ্যাঁ ভাই, হয়তো এই লুচ্চা মানে আকাশ এখন কলেজে সান্নারি আছেন। ওকে ভাই আসেন। তারপর ফালতু মাস্তান আশিক আর দুষ্টু ডন ফারহান লুচ্চা আকাশকে খুঁজছে। ঠিক সেটাই হলো। লুচ্চাটা মানে আকাশ মাস্তান কলেজের সামনে মেয়েদেরকে উত্ত্যক্ত করছে। আশিক সরাসরি গিয়ে আকাশের কলার ধরল আর বলল, না নেই। আর কে রে তুই? আমার কলার ধরলি? সাহস তো কম না। ও তুই যেখানকার ওই ডন হোস। আমার দেশ বাংলাদেশে আমার পাওয়ারই চলে। আর এইদিকে পুরো কলেজের মানুষের ভিড়, কারণ এলাকার সবচেয়ে বড় ডনেররা এখানে। ঠিক তখনই 100 থেকে 150 সবুজ গাড়ি প্লাস 30 থেকে 40টা হেলিকপ্টার, পুরো আকাশ ভরে গেল। সবকিছু কাঁপতে শুরু করলো। তখনই সবুজ গাড়ি থেকে একজন নেমে আসলো। প্রায় 200 থেকে 300 লোক ছিল তারা। একজন তাকে চশমা পরিয়ে দিল, আরেকজন চুল আঁচড়ে দিল। ইনি হলেন দ্য মাফিয়া ওয়ার্ল্ডের কিং এর লিডার বস জাব্বির। ইতিমধ্যে সবার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, কারণ জাবির যেখানে যায় সেখানে লাশ বাদে কিছুই থাকে না। সবাই দোয়া দুরুদ পাঠ করছে। আজ এই বুঝি তাদের শেষ দিন। তখন আমি গেলাম আশিক, ফারহান আর আকাশের কাছে। তাদের অবস্থা দেখার মতো। একটু আগেই কত ভাব ছিল, আর এখন সব ভাব শেষ। আমি তাদের সামনে যেতেই তারা এসে আমার পা ধরে বলতে লাগলো, ভাই আমায় মাফ করে দেন। আর এই জীবনে কখনো কোনো মেয়েকে জ্বালাবো না। নামাজ ঠিক মতো পড়বো। উনি হলো ইন্ডিয়ান কিং বাটপার ডন মানে আশিক ভাই। বিশ্বাস করেন ওরা আমাকে এখানে নিয়ে এসেছে, আমি কিছুই করিনি। তখন ওদের কথা শুনে হাসতে লাগলাম। কি অপরূপ হাসি আমার, যে কেউ ক্রাশ খাবে। আমি বললাম, আমি তোদের মারতে আসিনি। তারা আমার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল আর বলতে লাগলো, হ্যাঁ ভাই, কি প্রয়োজন ছিল এত কষ্ট করে এখানে আসার? আমাদের বললেই তো চলে আসতাম। ওহ, যা বলার আমি তোদেরকে আলাদা বলবো, তাই গাড়িতে উঠে বস। ইতিমধ্যে অনেক মানুষের ভিড় এখানে। আমি একা থাকতে ভালোবাসি, তাই আমার কাছে এইটা অসহ্য লাগছিল। তাই আমি একটা হুঙ্কার দিয়ে সবাইকে বললাম, কি দেখছেন এইখানে? হ্যাঁ, 1 মিনিটে কলেজের গেট খালি না হলে সবগুলাকে লাশ বানিয়ে ফেলবো। বাস, এক হুঙ্কারেই সব হাওয়া। বায়েজিদ, ওদের নিয়ে আমার বাড়িতে আসো। বলেই আমি আমার স্পেশাল কালো গাড়িতে ঢুকে আসতেই লাগলাম। বায়েজিদ হলো জাবিরের বড় ভাইয়ের মতো, আর ডান হাত বললেও চলে। তো আকাশ, ফারহান আর আশিক গিয়ে গাড়িতে বসলো। একটা গাড়ি কমসে কম 300 থেকে 400 কোটি টাকার। তাদের জীবনের প্রথম এত দামি গাড়িতে উঠলো। তাদের মধ্যে এখনো একটা ভয় আছে, যদি বাড়িতে নিয়ে মেরে ফেলে। তারপর আমি আমাদের বাড়িতে পৌঁছানোর 1 মিনিটেই ওরা 3 জনও পৌঁছে যায়। আমি গিয়ে আমার স্পেশাল সোফায় বসি। তারা দাঁড়িয়ে আছে, ভয়ে বসতেও পারছে না। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। আমার কথা শুনে তারা বসে পড়ল। তাদের পা এখনো কাঁপছে। তখন ফারহান বলল, ভাই আমাদের কি কোনো কাজ দেবেন? হ্যাঁ, তা তো দিবি। তার আগে আমাকে ভাই ভাই বলা বন্ধ কর। আমি তোদের বয়সী, সো নাম ধরে ডাক। আর তুই তুই করে বল। আরে ভাই কি যে বলছেন,
আপনি হলেন দ্য মাফিয়া ওয়ার্ল্ড কিং এর লিডার, যাকে দেখা মানেই সৌভাগ্য। আর আমরা আপনার নাম ধরে ডাকবো, তা কি করে হয়? এইবার রেগে বললাম, আমি যা বলবো তাই হবে, বুঝেছিস তোরা? তারা আমার হুঙ্কারে ভয় পেয়ে গেল আর বলল, আচ্ছা ভাই, থুকু, জাবির। এইবার ঠিক আছে, তো যেই জন্য তোদের আনলাম। তোরা হয়তো আমায় অনেক ভালো করেই চিনিস। আমি কে? আমি হলাম জাবির, দ্য লিডার অফ দ্য মাফিয়া ওয়ার্ল্ড কিং। এই মাফিয়ার দল পুরো বিশ্বের সবচেয়ে ভয়াবহ। সবাই আমার নাম শুনলেই ভয় পায়। আমার এখন এই অবিশ্বাস্য দুনিয়ায় কিছু বিশ্বাস বন্ধু দরকার। আমার মতে তোরাই হতে পারবি। ওরা তিনজন তো অবাক, আমার ফ্রেন্ড হবে ওরা। শুনেই তো গায়ে একটা ভাব আসে। আমি বললাম, তো হবি তো তোরা আমার ফ্রেন্ড? হ্যাঁ ভাই, অবশ্যই। এত বড় দায়িত্ব আমরা পেলে আর কিছুই চাই না। রাখতে পারবি তো আমার বিশ্বাস? জি ভাই, থুকু, জাবির। আমাদের একটাই মিশন, এই দুনিয়া থেকে খারাপ কাজ শেষ করা। আজ একটা। হবি কি তোরা আমার বন্ধু? জি হব, আমরা আপনার ফ্রেন্ড। আপনার বিশ্বাস কখনো আমরা ভাঙবো না। তাই যেন হয়, নাহলে কিন্তু জানিসই আমি কতটা ভয়ানক। জি ভাই, জানি। তাই ভালো। আজ একটা মিশন আছে, জানি। আজ ওই আমাদের দেখা, বাট মিশনটা অনেক জরুরি। সবাই রেডি থাকবি, আর সবাই ভাই না বলে আমার নাম বলে ডাকবি। ওকে জাবির। আরে বল, কি বলতে চাস? নাই, তোদের কোনো লাভ নাই। ও, কিন্তু কেন, তুই দেখতে মাশাআল্লাহ, নায়কের থেকেও জোর। জানি, বাট ভালো লাগে না রে এই সব রিলেশন। তা বল, আমার ভাবিরা কই? ওরা লজ্জা পেয়ে বলল। তিনজন বলল, আমাদেরও নেই কেউ। মিথ্যা বলছিস কেন? আমার কোনো বোন নাই। আচ্ছা, তোর মা বাবা কোথায় রে? তারা আছে সেই দেশে যেখানে গেলে কেউ আসে না। আর তাদের যারা মেরেছে তাদেরকেই শেষ করার জন্য আমি এই পথে আসলাম। আচ্ছা, কই হয়েছিল রে এমন? পরে একদিন বলবো, আজ ভালো লাগছে না বলতে। আচ্ছা দোস্ত, কি যেন মিশন আছে আজ? ও হ্যাঁ, আজ নাকি কলেজের গেটের পাশের জঙ্গলে একটা মাফিয়া আসবে, কিছু মেয়ে পাচার আর ড্রাগসের ডিল করবে। যা, আমাদের আজ আটকাতেই হবে। আমরা আছি তোর সাথে। মরে গেলেও তোকে ছাড়বো না রে কলিজা। ধন্যবাদ রে, তোরাই বেস্ট কলিজা। আরে জানি জানি, নে কিছু খা। আমরা কথা বলার সময় অনেক খাবার এনে রাখা হয়েছিল। এত খাবার? আজ সব খাবো। শালা, একাই খাবি নাকি সব? আরে ঝগড়া করিস কেন, আরো খাবার আনবো প্রয়োজন হলে। ওকে, খাই তাহলে। খা খা। খাবার শেষ হলে কিছুক্ষণ পর আমি বলি, রেডি হ, এখনই যেতে হবে। ওদের একদিন কি আজ আমার একদিন। ওকে। তারপর আমরা চারজন রেডি হলাম। গাড়িতে ওঠার সময় আমি আমার কালো স্পেশাল গাড়িতে উঠলাম। তখন তাদের বললাম, আজ পর্যন্ত কেউ আমার গাড়িতে উঠতে পারে নাই বা উঠতে দেয়নি, বাট তোরা তো আমার কলিজা, তাই আয়, ওঠ। তারা তো জাস্ট ওয়াও বলেই উঠে পড়ল। প্রায় 35 থেকে 40টা গাড়ি আর 2টা হেলিকপ্টার নিয়েছি, কারণ এয়ার অ্যাটাক তো হতেই পারে। সেখানে গিয়ে দেখলাম যে অনেক লাল জামা পরা মানুষ ঘুরছে, আর কিছু মেয়ের মুখে মাস্ক লাগিয়ে রেখেছে। দেখেই বুঝে গেলাম তারা হলো দ্য রেড মাফিয়া। গাড়ি থেকে নেমেই সেখানে গিয়ে আমি দেখলাম প্রায় অনেকগুলো মেয়ে আর ডার্ক স্মাগলিং করার লোক আছে। আজ আমার 3টা কলিজা, আকাশ, আশিক আর ফারহানের জিএফ আসবে। সবাই প্রস্তুত থেকো, আমার আসবে না, আমি ভালো তো তাই। তখন বাইজিন গাড়ির দরজা খুলেই একটা চিৎকার দিয়ে বললাম, ওই তোরা সব থেমে যা, আজ তোরা কার সামনে পড়েছিস হয়তো জানিস না। হা হা হা, তোরা আজ রেড মাফিয়াদের সামনে পড়েছিস, যারা কাউকে ভয় পায় না। হা হা। শুনি তোরা কে যে তোদের ভয় পেতে হবে? তখন বাইজিৎ অনেকটা রাগী হয়ে বলল, তোরা দ্য মাফিয়া ওয়ার্ল্ড কিং এর সামনে পড়েছিস, আর জানিসই তো সে যেখানে যায় শুধু লাশ রেখে যায়। গুন্ডাগুলো একটু ভয় পেল। বাইজিৎ জানেই তো কে আমি, বাট একটা গুন্ডা আরেকটাকে বলল, এখনই সময় ওই জাবিরকে শেষ করে দেওয়ার। হা হা হা। সেটাই করব। তারা বলল, পারলে বের হ, যা দ্য মাফিয়া ওয়ার্ল্ড কিং এর লিডার, দেখি তোর মুখ। আমি তখন আমার স্পেশাল কালো গাড়ি থেকে বের হলাম নিজের স্পেশাল স্টাইলে। তারপর তাদের সামনে গেলাম আর নিজের বন্দুকটা বের করে বললাম,
তোরা অনেক বড় ভুল করলি, সরাসরি আমার নাম নিয়ে আর তুই বলে ডেকে। আজ তোরা তো শেষ। সাথে সাথে কয়েকটা গুলি করলাম, সব গুলি মাথায় গিয়ে লাগলো। তারাও শুরু করলো গুলি করা। তখনই তাদের একটা গুলি এসে আমার হাতে লেগে যায় আর রক্ত বের হওয়া শুরু হয়। তারপরেও আমি আরো 3জনকে শুইয়ে ফেলি গুলি করে। আমি গাড়ি থেকে নামার সময় আশিক, আকাশ আর ফারহানকে বললাম, যাও মেয়েগুলাকে বাঁচাও আর হাত পায়ের বাঁধন খুলে দাও। তারপর তারা অন্যদিকে গিয়ে ওই মেয়েদেরকে বাঁচায়। আশিক, ফারহান আর আকাশ মেয়েগুলোকে গিয়ে বাঁচিয়ে আনে, কিন্তু তাদের চোখে পড়ে অন্য 3টা মেয়েদের ওপর। বলতে গেলে তারা অনেক সুন্দর ছিল, দেখেই তো ক্রাশ খেয়ে যায় আর প্রথম দেখায় প্রেমে পড়ে যায়, যাকে বলে ফার্স্ট লাভ। মেয়েগুলাও তাদের 3জনকে দেখে ফিদা হয়ে যায়, কারণ আকাশ, ফারহান, আশিক দেখতেও নায়কের মতো, নায়কও ফেল এক কথায়। তো অন্য মেয়েদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দিলেও এই 3জনকে তারা আপাতত নিজেদের কাছে রাখে, কারণ প্রেমে পড়ে গেছে, হারাতে চায় না। আর ওইদিকে বায়েজিৎ যখন দেখে আমার হাত থেকে রক্ত বের হচ্ছে, তখন সে বলে, জাবির, কলিজা কি হয়েছে তোর? হাত থেকে কেন রক্ত বের হয়েছে? ওদের একটা গুলি আমার হাতে লাগে, সাইলেন্সার লাগানো ছিল হয়তো। বায়েজিৎ জলদি আমাকে ধরে তার হাসপাতালে নিয়ে যায়, কারণ আমি যে তার সব থেকে আপন ভাইয়ের থেকেও বেশি। আমায় হাসপাতালে আনার পর সেখানে ট্রিটমেন্ট করে, হাতে ব্যান্ডেজ করে কিছু ওষুধ দিয়ে দেয়। আমায় অনেক করে বলেছিল সেখানেই অ্যাডমিট হতে, কিন্তু হয়নি, কারণ আমার যে হাজারো শত্রু আছে যারা আমাকে মারার জন্য উঠ পেতে বসে আছে, শুয়ে থাকে আর সুযোগ পেলেই আমায় শেষ করে দেবে। তারপর আমি বায়েজিৎ সহ আমার সকল গার্ড বাসায় এসে পড়ি। আর ওই 3জন মানে আশিক, আকাশ আর ফারহানদের তো আমি ওই মেয়েদের বাড়িতে পৌঁছে দিতে বলেছি, তাই তারাও আসবে এখনই। ঠিক 4 থেকে 5 মিনিট পর আকাশ, ফারহান আর আশিক এসে পড়ে। শুধু তারা না, সাথে আরো 3টা মেয়েও ছিল। আমার কাছে এসে 3জন বলে, বুঝে গেছি এই মেয়ে কারা, কারণ যেভাবে ভাও খাচ্ছে 3জন তো। আমি বললাম, আমি বুঝে গেছি, থাক আর বলতে হবে না। তা আমার মিষ্টি ভাবিদের নাম কি জানতে পারি? একজন বলল, আমি জান্নাত, আকাশের জিএফ। আরেকজন বলল, আমি মিম, আশিকের জিএফ। আরেকজন, আমি তারা, ফারহানের জিএফ। খুব সুন্দর নাম। আমি হলাম জাবির, তাদের কলিজার ফ্রেন্ড। আর কিরে, তোরা তো বলেছিলি তোদের কোনো জিএফ নেই, তো এখন? আরে ছিল জিএফ, তো কি আজ হয়েছে? তারপর আমায় পুরা কাহিনী বলে। ও আচ্ছা, তো এই ব্যাপার। ভালো, আজ থেকে সবাই এখানেই থাকবি। তা কিভাবে হয়? আমাদেরও তো বাড়ি আছে। আজ 3 দিন যাইনি বাড়িতে, ওই শয়তানগুলার কারণে। হুম তোমাদেরকে আমি কাল ওই একসাথে এখানেই বিয়ে দিয়ে দেব, তারপর থেকে এই বাড়িতেই থেকো। আকাশ, ফারহান আর আশিক তো খুশি, সাথে জান্নাত, তারা আর মিমো। তখন 3জন কলিজা এসে আমায় জড়িয়ে ধরে খুশিতে কেঁদেই দিল। আমি বললাম, এই হাসতে হাসতে, আমার হাতে ব্যথা আছে। কেন, হাতে কি হয়েছে রে? আমার হাতে কেউ একজন গুলি করে দেয়, সাইলেন্সার লাগানো ছিল তাই আওয়াজ শোনা যায়নি, কিন্তু এখন কোনো সমস্যা নাই, আমি একদম ঠিক আছি। তা জান্নাত, মিম, তারা, তোমাদের বাবার ফোন নাম্বারটা দাও তো। তো একে একে তারা তাদের বাবার ফোন নাম্বার দেয় আর হোয়াটসঅ্যাপ নাম্বারও। তো আমি বেশি বুদ্ধিমান, তাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই নাম্বারগুলো অ্যাড করে ফোন দেই। একসাথে 3জনের বাবা মার সাথে কথা বলি এবং ওদের বিয়ের ব্যাপারটাও ঠিক করি। তো তারাও মেনে যায়। আর আমি একজন গ্যাংস্টার কিং এর পাশাপাশি একজন ম্যান বিজনেসম্যান, মানে একাই কোম্পানির মালিক আর কি। তো তাদের বাবা মা যখন বলে ছেলে কি কাজ করে, তো আমি বলি আমার কোম্পানিতে কাজ করে, তাই তারাও মেনে যায় বিয়ে দিতে। আকাশ, ফারহান আর আশিকের মুখে হাসি, তারা খুশি তো আমিও খুশি। তাদের 6জনকে বললাম, যাও সবাই রেস্ট নাও, অনেক কষ্ট করলে আজ। আর ভাবি, তোমরা ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে যাও। ওকে। আমারও লাগছে। আমি কি দোষ করেছি? আমারও লাগছে। তোদের ক্ষুধা লাগছে না ছাই, রোমান্টিক মহল করতে চাইছিস তোরা? ওকে, তোরাও খেয়ে নে, তাও আবার একই টেবিলে। তো তারা সবাই ফ্রেশ হয়ে আসে আর খাবার খেয়ে নেয়।
আর তারপর আমার সাথে আড্ডা দিতে থাকে। তখন আশিক বলে, তা জানি না, তবে আমি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তা জাবির, বললি না যে তুই কেন এই পথে এসেছিস? আরে বলবো, এখন না, পরে এক সময় বলবো। না না, আমার কিছুই শুনবো না, তোকে আজই বলতে হবে। আমি তাদের জড়াজড়িতে হার মেনে যাই আর বলতে শুরু করি অতীত। আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগের কথা। আম্মু কই তুমি? হ্যাঁ, এই তো বাবা রান্নাঘরে। তা কখন আসলি স্কুল থেকে? এই তো মাত্র আসলাম। যাও আব্বু, ফ্রেশ হয়ে টেবিলে এসো, খাবার দিচ্ছি, খেয়ে নাও। আমি গেলাম ফ্রেশ হতে হতে পরিচয়টা সেরে ফেলি। আমি হলাম জাবির, আমার প্রিয় আব্বু আম্মুর একমাত্র রাজপুত্র আর দুলাল। আমার আব্বু একজন বিজনেসম্যান, তাই টাকার কোনো কমতি নেই। আমি ক্লাস 10-এ পড়ি, বাকিটা গল্প পড়ে বুঝে নিন। তো আমি ফ্রেশ হয়ে এসে টেবিলে গিয়ে বলি, কই আম্মু, খাবার দাও, ক্ষুধা লাগছে তো। এই তো বাবা দিচ্ছি। আমি খাবার খেতে খেতে বললাম, আম্মু আব্বু কোথায়? তোমার আব্বু এখনো অফিসে। কখন আসবে? এই তো আর কিছুক্ষণ পরেই আসবে। তখন একটা কল আসে আম্মুর মোবাইলে। দেখলাম কথা বলতে বলতে হঠাৎ আম্মুর হাত থেকে মোবাইল পড়ে গেল আর কান্না করতে শুরু করলো। তখন আমি আম্মুকে বললাম, আম্মু কান্না করছো কেন, কি হয়েছে, আর কেই বা ফোন করেছিল? তারপর আম্মু যা বলল তাতে আমার দুনিয়া পরকাল হয়ে গেল। আম্মু কেন কাঁদছো, আর কেই বা ফোন করেছিল? প্লিজ আম্মু আর কেঁদো না, আমায় বলো না কি হয়েছে। জাবির, তোর আব্বু। হ্যাঁ বলো আব্বু। কি? তোর আব্বু আর এই দুনিয়ায় নেই রে। কি? আম্মু তুমি মিথ্যা বলছো তাই না? আমি জানি আমার সাথে মজা করছো। না রে, আমি মজা করছি না, তোর আব্বুকে কেউ খুন করেছে। কে করেছে খুন? আর আমার আব্বুকে? ব্লু ওয়ার্ল্ড কুইন নামের মাফিয়া তোর আব্বুকে খুন করেছে। কিন্তু কেন আম্মু, আব্বু কি এমন করেছে? তারা নাকি তোর আব্বুর কাছ থেকে সম্পত্তি চেয়েছিল, কিন্তু না দেওয়াতে আর পারছি না বলতে। তারপর আম্মু কাঁদতে কাঁদতে হঠাৎ জ্ঞান হারিয়ে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমার এখন কি করা উচিত? আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে ডাক্তারকে ফোন করি আর আম্মুকে হাসপাতালে নিয়ে যাই। তারপর আম্মুকে সেখানে ভর্তি করিয়ে দেই আর আব্বুকে দাফন করার ব্যবস্থা করি। এখন সব দায়িত্ব আমার উপর এসে পড়েছে, সব বিজনেস এখন আমার উপর। এই বয়সে যে কিভাবে সামলাবো তাই ভাবছি। তারপর আব্বুর দাফন কাজ শেষ করি। আব্বুর কবরের সামনে গিয়ে বলি, আব্বু, ও আব্বু, আব্বু তুমি কি জানো না যে তোমাকে ছাড়া আমি আর আম্মু অচল? কেন করলে এমন? কেন আমাকে এই বয়সে পিতাহারা আর আম্মুকে স্বামীহারা কইরালে কেন? কেন আব্বু, তুমি তো জানো আমি আর আম্মু তোমাকে কতটা ভালোবাসি। তুমি কেন করলে এমন? না হয় চলে যেত সেই মরণ সম্পত্তি, যেই মরণ সম্পত্তির জন্য আমায় আর আম্মুকে তোমায় হারাতে হয়। তারপর আরো কিছুক্ষণ সেখানে থেকে হাসপাতালে যাই আম্মুর কাছে। এইভাবে 2 দিন চলে গেল। আজ আম্মুকে রিলিজ করবে। আমি একটা জরুরি কাগজ আনতে বাসায় গেলাম। তার কিছুক্ষণ পরই একটা ফোন আসে আননোন নাম্বার থেকে। তো আমি ধরতেই একজন বলে ওঠে, আপনি কি জাবির বলছেন? জি আমি জাবির, কিন্তু আপনি কে? আপনার আম্মুকে যে হাসপাতালে রেখেছিলেন সেখানকার একজন কর্মকর্তা। হ্যাঁ, কেন আমায় ফোন দিয়েছেন? কিভাবে যে বলি, আসলে আপনার আম্মুকে। হ্যাঁ আমার আম্মুকে। আপনার আম্মুকে এইমাত্র ব্লু ওয়ার্ল্ড কুইনের মাফিয়া গ্যাং এসে খুন করে। কি? আম্মু আম্মুকে খুন করে? এই মাত্রই তো কথা বলে আসলাম। বাবা শান্ত হও, তুমি যাওয়ার সাথে সাথেই তারা এসে তোমার আম্মুকে খুন করে। কিন্তু কেন? আমার শোনা মতে আম্মু আর সেই মাফিয়াদের কথোপকথন। আরে আপনারা কে? আমরা হলাম ব্লু ওয়ার্ল্ড মাফিয়া গ্যাং। আপনারাই তো আমার স্বামীকে খুন করেছেন, এখন এইখানে কেন এসেছেন? সব সম্পত্তি আমাদের নামে করে দে, না হলে তোকেও তোর স্বামীর কাছে পাঠিয়ে দেব। কখনো না, পারলে আমাকেও মেরে ফেলুন, তাও দিব না। এইগুলো আমার একমাত্র ছেলের। আর কোনো কথা না বলে তারা আমার প্রাণপ্রিয় আম্মুকেও শেষ করে দেয়। এইখানে আসো বাবা, এসে তোমার আম্মুকে দাফনের ব্যবস্থা করো। এই বলে লোকটি ফোন কেটে দেয়। আম্মু কেন করলে এমন?
তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? যেখানে তুমি না খাইয়ে দিলে খেতে পারতাম না, সেখানে কিভাবে থাকবো এখন তোমাকে ছাড়া? প্রথমে আব্বু, পরে তুমি আমায় ছেড়ে চলে গেলে। ওই শয়তান মাফিয়াকে আমি ছাড়বো না। তোরা আমার আব্বু আম্মুকে মেরেছিস, তোদেরকেও আমি মেরে ফেলবো। তারপর থেকেই আমি নিজের একটা গ্যাং বানিয়ে ফেলি। আর এই গ্যাং এখন বিশ্বের সবচেয়ে বেশি ভয়ানক গ্যাং বর্তমান। আমার কথা শুনে সবাই কাঁদতে লাগলো। আরে তোমরা পাগল নাকি? কাঁদছো কেন? জাবির, তোর অনেক কষ্ট হয় তাই না? আরে না। জাবির মিথ্যা বলছে। ও প্রায় রাতেই ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে কান্না করতো আর মন মরা থাকতো। আগে থাকতাম, এখন না। এখন তোরা সবাই আছিস পাশে। রে কলিজা, চিন্তা করিস না, আমরা সব সময় তোর পাশে থাকবো। কলিজারা যাও, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও গিয়ে। তখন সবাই যে যার রুমে চলে গেল ঘুমাতে। মেয়েরা এক রুমে, আমি আর বাইজিৎ এক রুমে, আর বাকি 3 কলিজা আরেক রুমে। সকালে আর 5 মিনিট। 5 মিনিট বলে 1 ঘন্টা শেষ। এইবার শিওর, আর 5 মিনিট। লাফ মেরে উঠে যাই। পাগল নাকি তোরা? শীতের সকালে গোসল করাবি নাকি? ফারহান আর আশিক আকাশের কাহিনী দেখে হাসতে থাকে। হইছে, আর হাসিস না। চল জাবিরকে ঘুম থেকে উঠাই। চল, আজ ওকে ঠান্ডা পানির গোসল করাবো। তারপর ওরা 3 জন একই বালতিতে ঠান্ডা পানি নিয়ে আমার রুমে আসতে থাকে। আর এইদিকে আমি তো ঘুমের রাজ্যে ব্যস্ত আমার পরীকে নিয়ে। ওই পরী, কই যাও আমায় রেখে? আমি নদীর তীরে যাচ্ছি। আমিও আসছি, দাঁড়াও। নদীতে পরীটাও লাফ দিল, আমিও দিলাম। কিরে, এত ঠান্ডা লাগছে কেন? এইদিকে ওরা এসে দেখে আমি আরাম করে ঘুমাচ্ছি। তোর ঘুমানো বের করছি। জেগে গেলাম ঘুম থেকে। ও মাগো, শালারা ভিজিয়ে দিল, এই শীতের সকালে গোসল করিয়ে দিল। তোদের তো আজ আমি, বলতেই ওরা দৌড় দিল। আমি ঘুমে আমার পরীকে খুঁজতে যেই না নদীতে ঝাঁপ দিব, তখনই 3 জন মিলে আমার পুরো শরীরে ঠান্ডা পানি ঢেলে দেয়। আমি তো লাফ মেরে উঠে যাই আর বলি, তোদের তো আজ, বলেই দিলাম এক দৌড়ানি। তারাও দৌড় দিল। এক দৌড় দিয়ে নিজের জিএফের পিছনে লুকালো। কিরে, ভয় পাস নাকি? জিএফের পিছে লুকাই? আয়, কিছু করব না। হ্যাঁ, গেলেই দিবি মাইর, আমি তো যাব না। আরে আয়, কিছু করব না। তারপর ওরা 3 জন আমার কাছে আসতেই দিলাম কিছুক্ষণ WWE এর আন্ডারটেকারের মতো মায়ের খেয়ে ওদের অবস্থা দেখার মতো। ওদের তো শরমে শেষ, কারণ ওদের জিএফ এর সামনেই ওদের মারছি। ওদের জিএফরা ওদের অবস্থা দেখে হাসছে। হাসো, আরো হাসো, একটু সাহায্য করলে না? হ্যাঁ, হাসবই তো। বেচারা মাইর খেয়ে লড়তেও পারে না। যাও, তোমাদের সাথে কথা নাই। জাবির ভাইয়া, আসো, একটু হেল্প করো তো। এত মেরেছো যে বেচারা মরার অবস্থা। তারপর ওদেরকে উঠালাম আর আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর খাবার খেয়ে কিছু কাজ করলাম ল্যাপটপ দিয়ে। আর যা আগেই বলেছিলাম, আমি একজন মাফিয়া গ্যাংয়ের পাশাপাশি আমার মৃত বাবার ব্যবসা আমাকে চালাতে হয়। এই ব্যবসা আর টাকার জন্যই আজ আমি এতিম। তারপর আরও কিছু অফিসের জরুরি কাজ করলাম। তারপর ছাদে গেলাম, কারণ ওরা 6 জন ছাদে বসে আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে যোগ দিলাম। একসময় বললাম, জান্নাত মিম, তোমরা আজ প্রস্তুত থেকো কিন্তু। কিসের জন্য প্রস্তুত? আরে কাল বললাম না আজ তোমাদের বিয়ে দেব, বলতেই তারা লজ্জা পেল আর বলল ওকে। আর তোরা 3 জন তো রেডি থাকিস, ওকে? তখন একটা কল আসলো, দেখলাম বাইজিৎ কলটা দিয়েছে, তাই রিসিভ করলাম। হ্যাঁ বল। আজ আরেকটা স্মাগলিং হবে। ও, তো কারা করবে স্মাগলিং জানিস? নতুন হয়তো এখানে। ওকে, আমি আসছি। তারপর ফোনটা কেটে দিলাম। কে ফোন দিল? বাইজিৎ। কেন? আজ আরেক জায়গায় ড্রাগ স্মাগলিং হবে, তো তোরা গিয়ে প্রস্তুত হ। তারপর আমি তৈরি হয়ে গেলাম আর ওদের 3 জনকেও বললাম রেডি হতে, তো তারাও রেডি হয়ে নিল। তারপর বেরিয়ে পড়লাম। আজ আমি একা নিজের গাড়িতে, আর ওরা আলাদা গাড়িতে যাচ্ছিল। তো গাড়ি চালাচ্ছিলাম মনের সুখে। আজ স্বপ্নের পরীটাকে নিয়ে ভাবছিলাম। তখন একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো। আসলে কেউ হয়তো আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। তো কে ধাক্কা খেয়েছে তা দেখতে যখনই বের হলাম, আমি হয়তো আকাশ থেকে পড়লাম। কিভাবে সম্ভব এটা? যে ধাক্কা খেয়েছে তাকেই যে আমি আজ স্বপ্নে দেখেছিলাম,
সেই পরী যাকে আমি স্বপ্নে ভালোবেসে ফেলি, কিভাবে সম্ভব? তখন নিজের হাতেই একটা চিমটি কাটলাম। আউচ! ব্যথা পেলাম। তার মানে এটা স্বপ্ন না। যে করেই হোক আমার স্বপ্নের পরীকে পটাতে হবে, আর আমি নিজের করবই। তো আমি গিয়ে তাকে মানে স্বপ্নের পরীটাকে জিজ্ঞাসা করলাম, ও আপনি ব্যথা পাননি তো? নিজেই ধাক্কা দিলেন, আবার নিজেই বলেছেন ব্যথা পেয়েছি কিনা। আসলে আমি ইচ্ছে করে দেইনি, সরি। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, উঠা নামাই। তো আমি পরীটাকে বসা থেকে তার হাত ধরে উঠালাম। তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার নামটা কি জানা যাবে? কেন, জেনে কি করবেন? আসলে অন্য কোথায় যদি কখনো দেখা হয় তো নাম ধরে ডাকতে পারবো তাই। আমার নাম নদী, ফুল নেম নদিয়া নদী। তোমার নামও তোমার মতো। মানে? মানে তোমার নাম ও তোমার মতন সুন্দর, মনে হয় কোনো সুন্দর পরী আকাশ থেকে নিচে নেমে এসেছে। তাই? ধন্যবাদ। হাই! চোখ টিপ দেয়াতে আবার প্রেমে পড়ে গেলাম। হাই লড়কি নে আঁখ মারকে দিল চুরা লিয়া। ওকে, আমি এখন যাই। কোথায় যাব? বাসায়। বাই বাই। ওকে যাও। এখন যা যা বলবো তা হলো নদীর মনের কথা। তো তখনই নদী আমায় দেখে সে তো ক্রাশ খেয়ে যায় আর ভাবে, ইস কি ছেলে, দেখতেই প্রেমে পড়ে গেলাম, ওকে পটাতেই হবে। এমন সুন্দর ছেলে মিস করা অসম্ভব। তারপর তো কি কথা হলো জানেনি। তো নদী চলে গেল, আমি তার পিছে কিছু লোক লাগিয়ে দিলাম, কারণ আমি আমার স্বপ্নের পরীকে হারাতে পারবো না। জানেমান, তোমায় তো আমি নিজের করবই। তারপর আমি গাড়ি আবার ড্রাইভ করে ড্রাগ স্মাগলিং এর জায়গায় গেলাম। গিয়ে দেখলাম আমার আসার আগেই বায়েজিৎ ওরা কাম শেষ করে ফেলেছে, মানে গুন্ডার অবস্থা টাইট। কিরে এত সময় লাগলো কেন? দেখ তোর আসার আগেই কাজ শেষ। আরে তোদের ভাবি পেয়ে গেছি রে। বলিস কি? কে আমাদের ভাবি? তারপর ওদের আজ স্বপ্নের থেকে শুরু করে সবকিছুই বললাম। ওরা তো অবাক, এটা কিভাবে সম্ভব। রে। তো ভাবির বাড়ি কোথায়, কিছু জানতে পেরেছিস? না, বাট আমার লোক লাগিয়ে দিয়েছি, খবর তো পেয়েই যাব। তখনই আমার মোবাইলে কল আসলো। দেখলাম আমার লোক যারা পরীর বাড়ির কোথায় তা দেখতে পাঠিয়েছিলাম। তো কল রিসিভ করলাম। হ্যাঁ বল, জানতে পেরেছিস কোথায় আমার নদীর বাসা? হ্যাঁ ভাই, এইখানে। ওকে, আর তোরা দুইজন সবসময় তার উপর নজর রাখবি, সব খবর আমায় দিবি। জি ভাই। আমি মনে মনে বললাম, ও পরি, তোমায় তো আমি আমার করেই ছাড়বই। তারপর বিকেলে তাদের 6 জনের বিয়ে দিয়ে দিলাম, আর তারা তো অনেক খুশি। এখন তারা 3 জন আর আমি ছাদে দোলনায় বসে আড্ডা দিচ্ছি। তখনই আমি বললাম, হয়েছে, এখন রুমে যা, তারা অপেক্ষা করছে। তারপর 3 জন যেতে লাগলো। তখন আমি বললাম, মনের বিড়ালটা মারিস কিন্তু, আমায় কিছু করার আগে রুমে যা, লেট করেছিস। তারপর তারা চলে গেল বাসর ঘরে। আমি ছাদে বসে বসে আবার আমার পরীকে নিয়ে ভাবতে লাগলাম। তারপর আমি আরো কিছুক্ষণ ছাদে থাকলাম। তারপর ছাদ থেকে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। কেন জানি আজ আর ঘুম পাচ্ছে না, শুধু নদীর কথাই মনে পড়ছে। শুধু মনে পড়ছে ওর সাথে কথা বলার সময়গুলো, কি সুন্দর দেখতে। এই রাজ, পরীটাকে তো আর রাস্তায় ঘুরতে দেব না আমি। একবার শুধু পটিয়ে নেই, আর কখনোই কষ্ট পাবে না, নিজের বুকের মাঝে রেখে দিব। কত আর থাকবো একা একা। সবাই তো বিয়ে করে ফেললো, এমনকি আমার 3 কলিজাও আজ বিয়ে করলো, আমাকেও তো করতে হবে। আর থাকবো না সিঙ্গেল। মাফিয়া হয়েছি তো কি হয়েছে, আমি তো আর সবাইকে মারি না, শুধু তাদেরকেই মারি যারা খারাপ কাজ করে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠলাম, অনেক ভালো ঘুম হয়েছে আজ, অনেক দিন পর। প্রায় সব সময় বাবা মার কথা মনে করে ঘুমাতাম, তাই মন খারাপ থাকতো। কেন জানি আজ খুশি খুশি লাগছে। তো চলে গেলাম ড্রয়িং রুমে। আর আমার বাড়ি অনেক বড়, বলবো না যে রাজপ্রাসাদ, তবে যে কেউ দেখলে রাজপ্রাসাদই বলবে। তো ড্রয়িং রুমে গিয়ে দেখলাম খাবার রেডি। দেখলাম জান্নাত, তারা আর মিম খাবারগুলো খাওয়ার টেবিলে সাজাচ্ছে। আমি গিয়ে বললাম, আরে তোমরা কেন খাবার রান্না করতে গেলে? আজ থেকে আমরাই রান্না করব। আর রান্না করার লোকের প্রয়োজন নেই। তাই বলে আজ কালই তো বিয়ে হলো। শুধু কি তাই, সাথে ওদেরকে নিজের কোম্পানিতে চাকরিও দিলে। কত বড় কোম্পানি, কত মানুষ আসে, কিন্তু চান্স পায় না কাজ করার জন্য।
আরে এভাবে বলছো কেন? ওরা তো তিনজন আমার কলিজার বন্ধু। আর এটা কি আমার একার বাড়ি? আমাদের সবার বাড়ি। হয়েছে, থামো সময়, আমার তো ক্ষুধা লাগছে। হ্যাঁ, আমারও লাগছে ক্ষুধা। কত মজার খাবার, আর অপেক্ষা হচ্ছে না। হ্যাঁ, আর 2 মিনিট অপেক্ষা করো, 4 মিনিটে দিচ্ছি। তখনই আকাশ, ফারহান আর আশিক এসে বলল, আমাদেরও অনেক ক্ষুধা লাগছে, আর বাঁচবো না হয়তো। এত ক্ষুধা লাগছে, কিছু দাও। হ্যাঁ, ক্ষুধা তো লাগবেই। কাল রাতে কত কষ্ট করেছে। সবাই লজ্জা পেয়ে গেল। আমি তো দেখে বললাম, হয়েছে, আর লজ্জা না পেয়ে খেতে দাও। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে বসলাম আড্ডা দিতে। তখনই তারা বলল, কি শুনলা? মনে হয় হাই হাই, কি বলবো এখন? হ্যাঁ, পড়েছি। কোথায় আমাদের ননদ, কোথায়? আসবে আসবে, একটু ওয়েট কর, আর কিছুদিন। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রেডি হলাম অফিসে যাওয়ার জন্য। আজ প্রায় 1 থেকে 2 মাস পরে যাচ্ছি। আমার যা লাগে না, সেখানে আমার কলিজা সৌরভ আছে। সব সে নিজেই দেখে, তাই আমি বেশি চিন্তা করি না। তো রেডি হয়ে চলে গেলাম অফিসে। অফিসে আজ যাচ্ছি, তাই কালো কোট আর কালো প্যান্ট, ভিতরে সাদা শার্ট আর লাল টাই পরতেই হবে। নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। তারপর চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে পড়লো আমার মাথায় বাজ। কিভাবে সম্ভব? কারণ নদী আমার অফিসে কাজ করছে, আর সেটা আমি জানি না। কি যে বলবো, কেমন বস আমি। তারপর আমি ঢুকবো, তাই সবাই স্বাগতম জানালো। নদী আমাকে দেখে মনে মনে বলল, হাই, ও তো আমাদের অফিসের বস, আর আমিই জানি না। আমায় ওকে পটাতেই হবে। গিয়ে নিজের চেয়ারে বসলাম আর সৌরভকে ডাক দিলাম। সৌরভ আসার পর জানতে পারলাম নদী নিউ আমাদের অফিসে, আর হয়তো কাল অফিস শেষ সেই বাসায় যাচ্ছিল। তারপরে তো জানেনি। যাই হোক, নদী, তোমায় তো পটাবই। সৌরভ, তুই যাওয়ার সময় নদীকে আমার রুমে পাঠিয়ে দিস। আর আজ থেকে ও আমার পিএ। ওকে। তারপর সৌরভ নদীর কাছে গিয়ে বলল, মিস নদী, আপনাকে জাবির স্যার ডেকেছে, আর আপনি আজ থেকে জাবির স্যারের বিয়ে। শুনে তো মহা খুশি। এবার তোমাকে পটাতে সহজ হবে সোনা। তারপর নদী আমার রুমে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? ও হ্যাঁ, মিস নদী, আসুন, ভিতরে আসুন। আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। নদী ভিতরে আসলো আর বলল, কি যে বলেন স্যার, বসের রুমে আসবো, তাও আবার বিনা অনুমতিতে? তা কি হয়? হ্যাঁ, কারণ এটা আমার আদেশ, আর আপনি আমার পিএ, তাই আমার সব কথাই আপনাই শুনতে হবে। ওকে স্যার। আর স্যার, সরি। সরি আবার কিসের জন্য? আসলে কাল আপনার সাথে ওইভাবে কথা বলার জন্য। ইটস ওকে। তো আপনি এখন এই ফাইলটা কমপ্লিট করুন, আর আগে 1 কাপ কফি বানিয়ে দিয়ে যান। ওকে স্যার। তারপর নদী কফি বানিয়ে দিল আর নিজের কাজ করতে লাগলো। কাজ শেষে নদী বাসায় যাওয়ার সময় কোনো রিক্সা নেই। কিভাবে যে যাবে আজ, তাই ভাবছে। তখন আমি দেখলাম ও দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ ওকে একটু কাছে পাওয়ার। আমি গিয়ে আমার গাড়ি এনে নদীর সামনে এসে বললাম, আসো, তোমায় লিফট দেই। আর লাগবে না স্যার, আমি যেতে পারবো। ভেবে দেখো, আজ আর রিক্সা পাবে না। কি যেন? মানে সামনের সিটে আর আমি গাড়ি ড্রাইভ করছি। আমি গাড়ি চালাচ্ছি আর নদী জানলার বাইরে তাকিয়ে আছে আর গুনগুন করতে হয়তো গান বলছে। ওর চুলগুলো বাতাসে এসে মুখের ওপর পড়ছে। দেখতে অপরূপ সুন্দর, জাস্ট বলে বোঝানো যাবে না। তখন আমি নদীকে বললাম, নদী, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কি যে বলেন না স্যার, বস আর কর্মচারী কি ফ্রেন্ড হয়? আমি তোমায় যা বলছি তার উত্তর দাও। ওকে, তো তাহলে পটাতে আরো সহজ হবে। ওকে স্যার, আমার কোনো আপত্তি নেই। ওকে, আর আজ থেকে আমার অফিসে স্যার বলবা, কিন্তু বাইরে জাবির। ওকে? ওকে। তারপর নদীকে ওর বাসায় পৌঁছে দিলাম। তারপর বাসায় গিয়ে খাবার দাবার খেলাম। খেয়ে আজ আর আড্ডা দিলাম না। রুমে গিয়ে যেই না বসবো, অমনি সিক্রেট টিমের কল। তাই কিছু না ভেবে কলটা ধরলাম। স্যার, আমরা মাফিয়া কুইন এর খবর পেয়ে গেছি। কি বললা? ওই শয়তানদের খবর তুমি পেয়ে গেছো? হ্যাঁ স্যার, পাইছি। ওকে, আমি ওদেরকে খুব দ্রুতই শেষ করে দেব। ওরা আমায় এতিম বানিয়েছে। জি স্যার, আমরা আপনার পাশে আসছি, থাকবো, মরে গেলেও ছাড়বো না। গুড। তারপর কল কেটে দিলাম আর মনে মনে বললাম, মাফিয়া কুইন গ্যাং, তোদেরকে আমি শেষ করে দেব।
চিনিস না আমাকে। তোরা আমার পিতা মাতাকে আমার থেকে আলাদা করেছিস। তোদের কেউ আমি শেষ করে দেব। তারপর শুনে রাখ মাফিয়া কুইন গ্যাং, আমি তোদেরকে শেষ করবই। তা বলেই টেবিল হাসি দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ আর ঘুম আসছে না। অনেক খুশি লাগছে যে মাফিয়া কুইন্স গ্যাং শেষমেশ ধরা পড়লই। আমার বাবা মাকে মারার জন্য ওদের যে আমি কিভাবে মারবো তা আমি অনেক ভালো করেই জানি। তোরা ভুল করে ফেলেছিস আমাকে বাঁচিয়ে রেখে। আজ আমি তোদের মৃত্যুর কারণ। যাই হোক, পরে আমি আরো কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। সকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর খাবার টেবিলে গিয়ে দেখলাম অলরেডি তারা খাওয়া শুরু করে দিয়েছে। তাই আমিও গিয়ে খাবার খেতে বসলাম। খাওয়ার সময় আশিক, ফারহান আর আকাশকে বললাম, আকাশ, ফারহান আর আশিক, আজ তোরা প্রস্তুত থাকিস, কারণ আজ আমার পিতামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তা না হয় রেডি থাকলাম, কিন্তু কি কিন্তু? কাকে মেরে প্রতিশোধ নিবি? হায় রে, তোদের না বললাম কুইন্স মাফিয়া গ্যাং আমার আব্বু আর আম্মুকে মেরেছে। তার মানে তুই তাদের খবর পেয়ে গেছিস? হ্যাঁ, কাল আমার সিক্রেট টিম আমায় এই খবর দিয়েছে। হ্যাঁ, আমার সিক্রেট টিমের মতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে। তারা কি কোনো কিছু স্মাগলিং বা অন্য কিছু করবে নাকি? হ্যাঁ, আকাশ ঠিকই ধরেছিস। তারা আসবে হচ্ছে ড্রাগ স্মাগলিং করতে। তারা তো আর একা থাকবে না, হয়তো অনেক চামচার সাথে রাখবে। তো কি হয়েছে, আমার গার্ডের সংখ্যা কি কম? প্রায় 6000 থেকে 7000 তো কম করে হবেই। আচ্ছা, ওই গ্যাংয়ের নাম কুইন্স মাফিয়া গ্যাং কেন রে? মানে কুইন্স কেন? কিংও তো হতে পারতো। আরে তাদের যে লিডার সে মেয়ে, তাই নাম কুইন্স মাফিয়া গ্যাং। ও জলদি খাওয়া দাওয়া কর, আর আজই তোদের ভাবিকে প্রপোজ করব। বাহ, মামা তো মানবেই তো। জানি না, তবে হয়তো মানবে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আমি বললাম, শোন, তোরা রেডি থাক, আজ রাত 8টায় সেখানে থাকতে হবে, আর আমি তোদের ভাবিকে আনি। তারপর চলে গেলাম অফিসে গিয়ে আগে নিজের রুমে গিয়ে প্রস্তুত হলাম প্রপোজ করার জন্য। আর কাল রাতেই আমি সৌরভকে এখানকার সব বিষয় জানিয়ে দিয়েছিলাম। তো আমার অফিসের সবাইকে এক জায়গায় আনলাম। সবাই হয়তো ভাবছে অন্য কোনো বিষয় বলবে। নদী এখনো আসেনি। ঠিক তখনই নদী আসলো। পরনে ছিল কালো একটা শাড়ি, কালো চুড়ি, হালকা মেকআপ, একদম কি যে বলি। আবার ক্রাশ খেলাম। ভাবলাম ও এত সেজে আসলো কি কারণ? আমি তোকে কিছুই জানাইনি, তো ও আসলো। তারপর আমি সাহস করে সকলের সামনে ওকে প্রপোজ করলাম আর বললাম, নদী জানো, আমি তোমায় প্রথম আমার স্বপ্নে দেখেছিলাম, তারপর কাইন্ডলি ভাবে তোমার সাথে আমার বাস্তবে দেখা। জানো, তোমার ওই চোখের মায়ায় পড়ে গেছি। তোমার ওই চোখে আমি ডুবে গেছি। সাঁতার জানি, তারপরেও ডুবতে চাই ওই মায়াবী চোখে। তোমার ওই পাগল করা হাসিতে আমি পাগল হয়ে গেছি। আমি তোমায় অনেক ভালোবাসি নদী, অনেক বেশি ভালোবাসি, যা আমি কখনো বলে বোঝাতে পারবো না। এতটাই ভালোবাসি যে আমি আজই তোমায় বিয়ে করতে চাই। হবে কি আমার পরকাল এবং ইহকালের সাথী? নদী কিছু না বলেই আমায় জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমিও তোমায় অনেক ভালোবাসি জাবির। আমিও তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। শুধু আজকের দিনের জন্য অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, হব আমি তোমার পরকাল আর ইহকালের সাথী। তারপর আমি নদীকে আংটি পরিয়ে দেই। সেখানে থাকা সবাই হাততালি দেয়। তাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করে রেখেছিলাম। তারপর আজকের জন্য অফিস ছুটি দিয়ে দেই আর নদীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। তারপর নদীকে নিয়ে বাসায় আসি। বাসায় আসার সাথে সাথেই তারা, জান্নাত আর মিম তো নদীকে নিয়ে পড়ে গেছে গল্প করতে। আমি ওদের মানা করে দিয়েছি নদীকে কিছু না বলতে, কারণ আজ হয়তো আমি মারা যেতে পারি। তাই নদীকে বলিনি। জানি ও কখনো আমায় যেতে দিবে না, কিন্তু আজ যে আমার স্বপ্ন পূরণ হবে। আজ যে আমি মাফিয়া কুইন্স গ্যাংকে মারবো। তারপর আমি, আকাশ, ফারহান, আশিক আর বায়েজিৎ বেরিয়ে পড়লাম। সবাই গাড়ি দিয়ে যাচ্ছি। তাছাড়া হেলিকপ্টার অনেকগুলো নিয়েছি। আমার সব গার্ড নিয়েছি। সেখানে অনেক গোলাগুলি হবে, তা আমি অনেক ভালো করে জানি। চলতি পথেই আমার এক কলিজা রিমনের সাথে দেখা। ও আমাদের সাথে যাবে বলেছে। অনেক জোরাজুরিতে ওকেও নিয়ে নিলাম আমাদের সাথে। আসলে সেখানে যে কে মরবে